সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার থেকে এই যে প্রাণী রাজ্যের যে শ্রেণীবিভাগ সেইটা নিয়ে আলোচনা করব, এবং আজকে আমার ইচ্ছা আছে এই যে নন কর্ডাটা এই পর্ব সবকটা আলোচনা করব। দেখা যাক কতটা কি করতে পারি। চলো শুরু করা যাক। প্রথমেই আসি যেটা এই যে প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ, মানে কি প্রত্যেকটা রাজ্যকে প্রাণী রাজ্য, উদ্ভিদ রাজ্য, এরকম অনেকগুলো 5টা রাজ্য আছে, আমরা আগেই পড়েছি। এই যে প্রাণী রাজ্যকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা হলো কর্ডাটা আর একটা হলো অকর্ডাটা বা নন কর্ডাটা, একই। আচ্ছা, এই যে কর্ডাটা বা নন কর্ডাটা বা কর্ডাটা এই দুটোই কিন্তু পর্ব, ঠিক আছে? তাহলে এই রাজ্যকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, এটাও একটা পর্ব, এটাও একটা পর্ব। ওকে, এবার এই যে নন কর্ডাটা বা অকর্ডাটার পর্ব অনেকগুলো আছে, মানে এই পর্বর অনেক কটা পর্ব মিলে এই নন কর্ডাটা তৈরি হয়েছে। তাহলে এইগুলোও হলো পর্ব। নন কর্ডাটা বা অকর্ডাটাকে প্রধানত দেখো এতগুলো ভাগ আছে, কি কি? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। আগে এখন বর্তমানে অনেকগুলো সংস্করণ করা হয়েছে। আগে এই পরিফেরার আগে আরও একটা পর্ব ছিল, সেটা ছিল প্রোটোজোয়া, মানে প্রোটোজোয়াটাও এখানে ছিল। পরবর্তীতে সংশোধন করা হয় এবং সেই প্রোটোজোয়াকে প্রোটিস্টা যে রাজ্য তার অন্তর্গত করা হয়। প্রধান 5টা রাজ্য পড়েছি তো আমরা, সেই প্রোটিস্টাকে একটা আলাদা রাজ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেজন্য এই পর্ব থেকে প্রোটিস্টাকে বা প্রোটোজোয়াকে বাদ দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এবার আসি হলো এই পর্ব কর্ডাটার ভাগগুলোতে। পর্ব কর্ডাটাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা যায়। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তাহলে আমি এই হেমিকর্ডাটা কেন লিখেছি? অ্যাকচুয়ালি আগে হেমিকর্ডাটাকে কর্ডাটারই উপপর্ব হিসাবে ধরা হতো, বর্তমানে সেটা সংশোধন করে এই হেমিকর্ডাটাকে এখান থেকে মুছে দেওয়া হয়েছে এবং এইখানে অ্যাড করা হয়েছে। তাহলে এইখানে আছে কি? হেমিকর্ডাটা। বোঝাতে পারলাম? হেমিকর্ডাটা আগে এইখানে ছিল, পর্ব কর্ডাটারই উপপর্ব, কিন্তু সেটাকে এখন এই তোমার অকর্ডাটার আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে পর্ব কর্ডাটা হলো 3টে, 1 2 3। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, দুটো অধিশ্রেণীতে ভাগ করা হয়, অ্যাগনাথা, ন্যাথোস্টোমাটা। অ্যাগনাথা এই কথাটা মানে চোয়ালের ওপর নির্ভর করে, যাদের চোয়াল এখানে নেই, যাদের চোয়াল আছে। চোয়াল মানে এই যে চোয়ালের এই হাড়টার কথা বলা হচ্ছে। তারপর এই ন্যাথোস্টোমাটাকে প্রধানত এই এতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে: কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষী বা স্তন্যপায়ী, ঠিক আছে? আর অ্যাগনাথার আন্ডারে যে শ্রেণী সেটা হলো সাইক্লোস্টোমাটা, ঠিক আছে? তাহলে এই ছক তোমরা খাতায় লিখে নাও, এবং কোনটা কি সেটাও পড়তে হবে, মানে কোনটা পর্ব, কোনটা উপপর্ব, কোনটা অধিশ্রেণী, কোনটা শ্রেণী। আচ্ছা, এখানে বলে রাখি, অনেকে এই জিনিসটা গুলিয়ে ফেলে। কন্ড্রিকথিস, অস্ট্রিকথিস এগুলো শ্রেণী, আর এই পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, এই সবকটা কিন্তু পর্ব। জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অনেকে লেখার সময় পর্ব শ্রেণীতে গুলিয়ে ফেলে। যেহেতু এই যে অকর্ডাটা এই সবকটা নিয়েই গঠিত, তাই এই অকর্ডাটাও একটা পর্ব, আর এগুলোও সবকটা পর্ব, মানে এই সবকটা পর্ব মিলেই অকর্ডাটা তৈরি হয়েছে। কিন্তু পর্ব কর্ডাটাটা সেরম নয়, অনেকগুলো প্রথমে উপপর্বে বিভক্ত, উপপর্বের পর অধিশ্রেণীতে বিভক্ত, অধিশ্রেণী থেকে এসেছে শ্রেণী, ঠিক আছে? চলো আজকে এই সবকটা যে আলোচনা সেগুলো করে নিই, ঠিক আছে? চলো এখন এই যে পরিফেরার বৈশিষ্ট্যগুলো দেখে নিই। পরিফেরার আগে উদাহরণটা বলি, সেটা হলো স্পঞ্জ, ঠিক আছে? এই স্পঞ্জকে দেখতে কিরম হয় দেখো, এখানে আমি আঁকছি। এই স্পঞ্জরা কিন্তু এমন একটা প্রাণী যারা গমনে সক্ষম নয়, মানে এরা চলাফেরা করতে পারে না, এরকম টাইপের এদের দেহ দেখতে, ঠিক আছে? এদের দেহে এরম অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এই ছোট ছোট ছিদ্রগুলোকে বলে অস্টিয়া। এই ছোটো ছিদ্রগুলোকে, আর এই সম্মুখভাগে একটা বড় ছিদ্র থাকে যেটাকে বলে অস্কিউলাম, অস্কিউলাম, ঠিক আছে? এদের দেহে কি হয়, এই ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে জল দেহের ভিতরে ঢোকে, মানে এই ছোট ছিদ্রগুলো দিয়ে জল ঢুকছে, জল দেহের ভিতর দিয়ে গিয়ে এই বড় ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এদের দেহে জল প্রবাহিত হয়, ঠিক আছে? এদের দেহে কোয়ানোসাইট নামক কোষ থাকে। সেই কোয়ানোসাইট একরকম কোষ যেটা ঠিক করে যে ওদের দেহ গহ্বরে কি কি পদার্থ ঢুকবে আর ঢুকবে না, কারণ এরা তো নড়াচড়া করতে পারে না,
এবার এদের খাদ্য সংগ্রহ করতে হবে কিভাবে, একই জায়গায় থেকেই করতে হবে। তাই এই যে ছোট ছোট ছিদ্র অস্টিয়ার মাধ্যমে সমস্ত কিছুই দেহের ভিতরে ঢুকছে, ঢোকার পর তারপর এই যে কোয়ানোসাইট কোষ থাকে, সেই কোয়ানোসাইট কোষের ভিতর দিয়ে ফিল্টার হয় যে কোন কোন জিনিসটা ওদের দেহ গহ্বরের ভিতরে ঢুকবে। যেগুলো প্রবেশ করার করে তারপরে এই অস্কিউলামের মধ্যে দিয়ে জল সহ বাকি যেগুলো ওরা বের করে দেওয়ার প্রয়োজন বের করে, এবং এর মাধ্যমেই কিন্তু এরা খাদ্য গ্রহণ করে। মানে দেহে ঢুকছে খাদ্য, তারপর যেটা প্রয়োজন সেগুলো গ্রহণ করছে, যেগুলো প্রয়োজন নেই অস্কিউলামের মধ্যে দিয়ে বার করে দিচ্ছে। এইভাবে ওদের দেহে মানে এদের দেহে এইরকম জল প্রবাহিত হয়। ঠিক আছে, এবার তাহলে প্রথম বৈশিষ্ট্যই কী লিখবে, যে এদের দেহে ছোট ছোট ছিদ্র আছে। এই জিনিসগুলো যখনই পড়বে না, অনেকে প্রচণ্ড মুখস্থ করে এই জায়গাগুলো, এবং পরীক্ষার আগে আমার কাছে কন্টিনিউয়াস কমেন্ট করে যে এইগুলো বুঝতে পারছি না, এগুলো কিভাবে মুখস্থ করব, কিভাবে মনে রাখবো। একটাই উপায়, সেটা হলো তোমরা যখন এই জায়গাগুলো পড়ছো, এই সব কটা প্রত্যেক পর্বের একটা করে উদাহরণ তোমরা গুগলে সার্চ করে দেখে নাও, এবং সেই প্রাণীটার ছবিও দেখো। এটা সবার প্রথমে তোমাদের কাজ। যখনই প্রাণীটার ছবি দেখবে তখনই কি হবে, সেই প্রাণীটা তোমার মাথার মধ্যে একটা প্রাণীটার সম্পর্কে একটা ছবি গড়ে উঠবে। তারপরে তুমি যখন বৈশিষ্ট্যগুলো পড়বে না, বৈশিষ্ট্যগুলো ছবির সাথে বুঝে বুঝে পড়ো। মানে গুগলটা খুলে নিয়েছো, গুগলে ধরো এই স্পঞ্জের একটা ছবি বেরিয়েছে, বইয়ের সাথে বৈশিষ্ট্যগুলো পড়ো, দেখবে এই অস্টিয়া, অস্কিউলাম, কোয়ানোসাইট এগুলো সব বুঝতে পারছো। এই জিনিসগুলো বুঝে গেলে এবং ছবির মাধ্যমে যেহেতু পড়ছো, ছবিটা মাথায় গেঁথে যায়। সেই জন্য পরীক্ষার সময় তখন যখন বৈশিষ্ট্যগুলো লিখতে দেবে, তখন ওই ছবিটা দেখার মাধ্যমেই কিন্তু তোমার ছবিটার কথা মনে পড়বে, তার সাথে বৈশিষ্ট্যগুলো মানে মনে পড়ে যাবে। ঠিক আছে, কারণ সবকটা বৈশিষ্ট্য যখন পড়বে না, নতুন নতুন নাম আসবে, সেই নামগুলো মনে রাখা একটু শক্ত। সেজন্য এই যে পর্বের প্রাণীটার কথাই পড়ছো কেন, সেইটাকে গুগলে দেখে নাও, সার্চ করে দেখে নাও, প্রচুর পাবে, মানে প্রচুর রকম মানে উদাহরণ পাবে। সেগুলো একটু ভালো করে দেখো এবং পাশে বইটাও রাখো, বইয়ের সাথে বৈশিষ্ট্যগুলো দেখো, তোমাদের এই জায়গাটা বুঝতে খুবই সুবিধা হবে। আচ্ছা, তোমাদের মধ্যে যারা এই জিনিসটা করে পড়ছো তারা কিন্তু আমাকে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবে যে তোমাদের এইভাবে পড়ে কোনো উপকার হচ্ছে কিনা। অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমার কিন্তু ফিডব্যাক চাই। চলো আবার টপিকে আসি। তাহলে পরিফেরার তিনটে বৈশিষ্ট্য কি কি? প্রথম অস্টিয়া, অস্টিয়া মানে কি, ছোট ছোট ছিদ্র আছে। অস্কিউলাম, দ্বিতীয় হলো অস্কিউলাম যেটা হলো বড় ছিদ্র। তৃতীয় হলো এই যে অস্কিউলাম হলো এদের দেহের বাইরে যে বড় ছিদ্র যেটার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তৃতীয় হলো কোয়ানোসাইট কোষ রয়েছে, যেটা এদের দেহ গহ্বরের মধ্যে কি কি ঢুকছে সেটাকে নিয়ন্ত্রণ করে। আর চতুর্থ আরও একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এদের দেহে না দুই স্তরে কোষ আছে, একটা হলো একটোডার্ম আর একটা এন্ডোডার্ম, আর মধ্যিখানে হলো মেসেনকাইম। ঠিক আছে, একটো মানে হলো যে কোষগুলো কোষ দেহের বাইরের দিকে অবস্থিত, এন্ডো মানে হলো ভিতর দিকে অবস্থিত, মাঝে যেগুলো রয়েছে একটা জেলির মধ্যে পদার্থ থাকে, সেইটা হলো মেসেনকাইম। ঠিক আছে, এই চারটে বৈশিষ্ট্য হলো। একটা উদাহরণ বিজ্ঞানসম্মত নাম সহ পড়ে রাখবে, যেমন ধরো সাইকন, এর বিজ্ঞানসম্মত নাম হলো সাইকন জিলাটিনোসাম। ঠিক আছে, অনেক সময় বিজ্ঞানসম্মত নামটা দিয়ে এই পর্বের দুটো বৈশিষ্ট্য লিখতে দেয়, সেজন্য অবশ্যই করে কিন্তু বিজ্ঞানসম্মত নাম পড়বে। এরপরে যে পর্ব সেটা হলো নিডারিয়া। এই নিডারিয়া নামটা এসেছে কোথা থেকে জানো? এই জাতীয় প্রাণীগুলোর দেহে নিডোব্লাস্ট কোষ থাকে, নিডোব্লাস্ট এই নামটা থেকে এসেছে নিডারিয়া। ঠিক আছে, এই যে নিডোব্লাস্ট কোষ কেন থাকে, দেখো এরা যখন এই নিডোব্লাস্ট কোষের মাধ্যমে কিন্তু এরা খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা এদেরকে কেমন দেখতে, যেমন ধরো একটা নিডারিয়া প্রাণী হলো হাইড্রা। ঠিক আছে, এদের দেহটা এরকম, এবার এদের দেহের এরকম সম্মুখ ভাগে এরকম কোষশিকা থাকে। ঠিক আছে, তাহলে এদের দেহের সম্মুখ ভাগে কি থাকছে? কোষশিকা, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় হলো এদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকে। এই নিডোব্লাস্ট কোষগুলো কীরকম দেখতে হয় না, একটা চাবুকের মতো দেখতে হয়। এই যে নিডোব্লাস্ট কোষ, এটা কিন্তু এদের ডিফেন্সের কাজে লাগে, এরা নিজেদের আত্মরক্ষার্থে সাহায্য করে। তারপর হলো এদের দেহ আগেরটার মতো, মানে এই যে স্পঞ্জের দেহ দুটো স্তরে ভাগ ছিল, এদের দেহ দুটো স্তরে বিভক্ত, একটোডার্ম আর এন্ডোডার্ম। আগেরটায় স্পঞ্জের দেহের মাঝে কি ছিল? মেসেনকাইম ছিল, এদের দেহে মাঝে থাকে মেসোগ্লিয়া। তাহলে আগেরটায় মানে তোমার এই স্পঞ্জের ক্ষেত্রে মাঝে ছিল মেসেনকাইম, যেটা ছিল জেলির মতো একটা অংশ, কোষ নয়। এক্ষেত্রে থাকে কিন্তু মেসোগ্লিয়া, যেটা একটা কোষস্তর। তার মানে এদের দেহে একটোডার্মও থাকছে, এন্ডোডার্মও থাকছে, মাঝে থাকছে মেসোগ্লিয়া, যেটা একটা কোষস্তর।
বোঝাতে পারলাম? আগেরটায় কিন্তু মধ্যিখানে কি ছিল, জেলির মতো অংশ ছিল, যেটা কিন্তু কোষ নয়। এটা এক্ষেত্রে তিনটে স্তর রয়েছে, বাইরের স্তর, ভিতরের স্তর আর মাঝের একটা স্তর। মাঝের স্তরটার নাম হলো মেসোগ্লিয়া। ঠিক আছে, তাহলে এদের মধ্যে জ্ঞানেন্দ্রিয়ও দেখা যায়। ঠিক আছে, মানে এদের মধ্যে জ্ঞানেন্দ্রিয়, এরা আশেপাশে কি কি আছে প্রেজেন্স সেটা ফিল করতে পারে। তাহলে কি কি বৈশিষ্ট্য হলো, এদের সম্মুখভাগে কোষিকা থাকছে, সেকেন্ড হলো এদের দেহে নিডোব্লাস্ট কোষ থাকছে, তৃতীয় হলো এদের দেহে মাঝে মানে এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝে কি থাকছে, মেসোগ্লিয়া থাকছে, চতুর্থ হলো এদের জ্ঞানেন্দ্রিয়ও থাকছে। উদাহরণ কি, উদাহরণ তোমরা দুটোই জানো, হাইড্রা এবং জেলিফিশ। হাইড্রার বিজ্ঞানসম্মত নাম হলো হাইড্রা ভালগারিস, যে কোনো একটার বিজ্ঞানসম্মত নাম অবশ্যই করে পড়ে রাখবে। আচ্ছা, এই জায়গা থেকে এখানে বলে রাখি যে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে জানো, যে ধরো আমি একটু উদাহরণ দিচ্ছি, জেলিফিশ কোন পর্বের প্রাণী, সেই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো, তার সাথে জুড়ে দিল সেই পর্বের অন্য একটি উদাহরণ দাও, মানে জেলিফিশ ছাড়া অন্য একটা উদাহরণ দিতে হবে। সেই জন্য এখানে যতগুলো উদাহরণ মানে তোমরা পারবে ততগুলো পড়ে রাখবে। শুধু ধরো হাইড্রা পড়েছো, জেলিফিশটা পড়োনি, কিন্তু এরকমভাবে যদি প্রশ্ন আসে চিনতেই পারবে না জেলিফিশটা কোন পর্বের অন্তর্গত, তাহলে সে পর্বের বৈশিষ্ট্য পড়ে থাকলেও মানে পড়লেও চিনতে পারবে না। সেজন্য বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণগুলো যে কোন কোন প্রাণী এই পর্বের মধ্যে পড়ছে সেটাও কিন্তু অবশ্যই করে পড়তে হবে। এর পরের যে পর্ব সেটা হলো টিনোফোরা। এই টিনোফোরার একটা বৈশিষ্ট্য হলো বেরু আর হর্মিফোরা। দেখো বেরুর ছবি আঁকছি, এই রকম ধরনের দেখতে হয়। এদের দেহে না কমপ্লেট থাকে, 1 2 3 4, ঠিক আছে, সম দূরত্ব অবস্থিত কমপ্লেট থাকে, টোটাল 8টা কমপ্লেট থাকে। মানে এইভাবে যদি হয় এপাশে 4টে এপাশে 4টে, আমি তো এখানে 3Dতে ছবি আঁকতে পারবো না, তাই না, সেজন্য বোঝাতে পারছি না। কিন্তু ধরে নাও এইরকম বেরোটা যদি এরকম ফ্ল্যাট টাইপের একটা প্রাণী হয়, এপাশে 4টে ওর কমপ্লেট বা চিরুনি প্লেটও বলে বাংলায়, আর এপাশে 4টে থাকে। ঠিক আছে, এবার এটাকে চিরুনি প্লেট বা কোম প্লেট কেন বলে, কারণ এটা চিরুনির মতো দেখতে। এটা হলো প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, আমি যে সিকোয়েন্সে বৈশিষ্ট্যগুলো বলছি সেই সিকোয়েন্সেই তোমরা বৈশিষ্ট্যগুলো পড়ার চেষ্টা করবে। যেমন এই স্পঞ্জের ক্ষেত্রে অস্টিওস্কিউলামটাই আগে বলতে হবে, তারপর এই যে নিডারিয়ার ক্ষেত্রে নিডোব্লাস্ট কোষের কথা আগে বলতে হবে, তারপর এই টিনোফোরার ক্ষেত্রে এই কোম প্লেটের কথাই কিন্তু আগে বলতে হবে, কারণ এগুলোর প্রধান বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর হলো তাহলে এদের দেহে মানে এই টিনোফোরার দেহে 8খানা কোম প্লেট বা চিরুনি প্লেট থাকে। দ্বিতীয় হলো এদের দেহে যে কোষিকা থাকে সেটা দুটো বিপরীত প্রান্তে অবস্থান করে, দেহের দুটো বিপরীত প্রান্তে অবস্থান করে। আচ্ছা, এই কোষিকাগুলোর গায়ে একরকম কোষ থাকে, তাকে বলে কোলোব্লাস্ট কোষ। খুব ভালো করে পড়বে, এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য। নামগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কোলোব্লাস্ট কোষ। ঠিক আছে, এদের দেহে একরকম জ্ঞানেন্দ্রিয় থাকে, যেমন আমরা চোখ দিয়ে দেখি, এদেরও সেরকম জ্ঞানেন্দ্রিয় আছে, সেটা হলো স্ট্যাটোসিস্ট নামে জ্ঞানেন্দ্রিয় আছে। ঠিক আছে, এবার উদাহরণ কি, যেমন বেরো, যেমন হর্মিফোরা, বিজ্ঞানসম্মত নাম পড়বে, যেমন বেরো ফর্সকালি, হর্মিফোরা প্লুমোসা, বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণটা আমি আগেই বলেছি। তাহলে টিনোফোরার বৈশিষ্ট্য হলো, টিনোফোরা কিন্তু খুব ভালো করে পড়বে। প্রথম দিকে না এগুলোর থেকে পার্থক্য দেয়, নিডারিয়া টিনোফোরার মধ্যে পার্থক্য, টিনোফোরা প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে পার্থক্য, প্ল্যাটিহেলমিনথিস নিমাটোডার মধ্যে পার্থক্য, অ্যানেলিডা আর্থ্রোপোডার মধ্যে পার্থক্য, মোলাস্কা ইকাইনোডার্মাটের মধ্যে পার্থক্য, খুব খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। আমি সেগুলো পরবর্তী পর্বগুলোতেও কিন্তু এগুলো নিয়ে আলোচনা করে দেবো। এর পরের যে পর্ব সেটা হলো প্ল্যাটিহেলমিনথিস। এর উদাহরণ আগে পড়বে, কি হবে, যকৃৎ কৃমি, ফিতা কৃমি, মানে আমাদের যকৃতে যে কৃমি হয়, আর ফিতা কৃমি আমাদের ক্ষুদ্রান্ততে যে কৃমি থাকে সেইগুলোর কথা বলা হয়েছে। আচ্ছা, এই প্ল্যাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য কি, এরা সাধারণত ফিতার মতো হয়, সেজন্য ফিতা কৃমিও একটা বৈশিষ্ট্য, মানে এদের দেহটা এরকম চ্যাপ্টা ফিতের মতো হয়। ঠিক আছে, এদের দেহ ছোট ছোট খণ্ড দ্বারা গঠিত। এদের দেহে 3টে স্তর দেখা যায়। ঠিক আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। দেখো, খেয়াল করে দেখো, পরিফেরাতে কি ছিল, এক্টোডার্ম ছিল, এন্ডোডার্ম ছিল, মাঝে ছিল মেসেনকাইম। নিডারিয়াতে কি হলো, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোগ্লিয়া। তারপর প্ল্যাটিহেলমিনথিসে কিন্তু এই 3টে স্তর একদম স্পষ্ট দেখা যাচ্ছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, 3টে স্তর আছে দেহে। ঠিক আছে, আচ্ছা, এই যে প্ল্যাটিহেলমিনথিস এরা কিন্তু নিজেরাই নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে এবং নিজেরা রিপ্রোডিউস করতে পারে, মানে একটা প্রাণী নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে। নিজের সংখ্যা বৃদ্ধি করার জন্য
দুটো প্রাণীর প্রয়োজন হয় না, ঠিক আছে। এদের যে স্নায়ুতন্ত্র সেটা মইয়ের মতো দেখতে, আর একটা বৈশিষ্ট্য। আর নেক্সট বৈশিষ্ট্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হলো এদের যে রেচন অঙ্গ সেটার নাম হলো ফ্লেম কোষ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্ন আসে যখন রেচন অঙ্গগুলো দেয়, অনেক সময় ছকের মাধ্যমে মেলাতে হয়, দুটো স্তম্ভ মেলাতে হয়, সেক্ষেত্রে এই প্ল্যাটিহেলমিনথিসের যে রেচন অঙ্গ হলো ফ্লেম কোষ, এটা দিয়ে প্রশ্ন আসে। ফ্লেম কোষ কেন? কারণ এই কোষগুলোকে দেখতে অনেকটা দেখে মনে হয় যেন আগুন জ্বলছে, আগুনের শিখার মতো, সেজন্য এগুলোকে ফ্লেম কোষ বলা হয়। যেমন উদাহরণ কি, তুমি যেমন বললাম যকৃৎ কৃমি, ফিতা কৃমি, মানে টিনিয়া সোলিয়াম, তারপর ফ্যাসিওলা হেপাটিকা, এগুলো। যে প্ল্যাটিহেলমিনথিসের এদের আরও একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এদের দেহে সিলোম নেই। সিলোম কথাটার অর্থ হলো গহ্বর, এদের দেহের ভিতরে কিন্তু কোনো গহ্বর নেই, ঠিক আছে। এদের দেহে গহ্বর ছিল স্পঞ্জের ক্ষেত্রে, যে গহ্বরের মধ্যে জল প্রবেশ করে, কিন্তু প্ল্যাটিহেলমিনথিসের দেহের মধ্যে কিন্তু কোনো সিলোম বা গহ্বর নেই। নেক্সট যে পর্ব সেটা হলো নিমাটোডা। এর যে উদাহরণ সেটা হলো গোল কৃমি, গোদ কৃমি, যে কৃমির জন্য গোদ হয়, ঠিক আছে, সেই কৃমিগুলো এর মধ্যেই পড়ছে, এই পর্বের মধ্যেই পড়ছে। এই পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, প্ল্যাটিহেলমিনথিসের দেহে কোনো সিলোম ছিল না। সিলোম মানে গহ্বর। এদের দেহে ছদ্ম সিলোম থাকে। ছদ্ম মানে তুমি যদি এর সেকশন করো বা মাইক্রোস্কোপের নিচে দেখো, দেখে মনে হবে যে এদের দেহের ভিতরে একটা গহ্বর রয়েছে, কিন্তু সেটা ছদ্ম মানে হলো দেখে মনে হতে পারে গহ্বর, কিন্তু সেটা আসলে গহ্বর নয়, সেই জন্য এদের দেহে ছদ্ম সিলোম থাকে। ছদ্ম কথাটা অনেকে বুঝতে পারে না, মানে কি, দেখে মনে হচ্ছে একটা সিলোম, সিলোম মানে দেহের ভিতরে একটা গহ্বর, যদি সেকশন করো দেহের মধ্যে একটা গহ্বর রয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি গহ্বর নয়, ঠিক আছে। এদের দেহে ছদ্মসিলোম থাকে। নেক্সট হলো এদের দেহে কোনো পৌষ্টিকতন্ত্র নেই, এদের দেহে কোনো সংবহনতন্ত্র নেই। তাহলে পৌষ্টিকতন্ত্রও নেই, সংবহনতন্ত্রও নেই। আরও একটা বৈশিষ্ট্য হলো এদের যে রেচন অঙ্গ সেটা হলো এক জোড়া পার্শ্বীয় নালী, একটা জোড়া দুটো পার্শ্বীয় নালীর মাধ্যমেই এরা রেচন করে। আরও একটা বৈশিষ্ট্য সেটা হলো এদের দেহে পুরো কিউটিক্যাল থাকে, কিউটিক্যালের একটা মোটা আস্তরণ এদের দেহে দেখা যায়। উদাহরণ কি বললাম? গোলকৃমি। গোলকৃমির বিজ্ঞানসম্মত নাম পড়ে রাখবে অ্যাসকারিস লুম্ব্রিকয়েটিস। এর পরের যে পর্ব সেটা হলো অ্যানেলিডা। অ্যানেলিডার উদাহরণ হলো তোমার কেঁচো, জোঁক, এরা। এবার কেঁচো, জোঁক এদের কথা ভাবলে কি খেয়াল করে দেখবে এদের দেহ অনেক ছোট ছোট খণ্ড দ্বারা গঠিত, ছোট ছোট খণ্ড দিয়ে এদের দেহটা গঠিত। নেক্সট হলো এদের দেহে মানে সিলোম দেখা যায়, প্রকৃত সিলোম মানে এদের দেহে সত্যি সত্যিই ভিতরে একটা গহ্বর আছে, যেটা বাইরে থেকে কিন্তু তোমরা কোনোভাবে দেখতে পারবে না। কেঁচোর যখন সেকশন করবে তখন দেখতে পাবে। আমরা জুলজিতে কেঁচোর সেকশন করেছি, সেই সময় কিন্তু এগুলো আমরা দেখতে পেয়েছি। বর্তমানে কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে, যদি একান্তই তোমরা ইন্টারেস্টেড থাকো গুগলে সার্চ করবে কেঁচোর ডাইজেস্টিভ সিস্টেম, কেঁচো, সিলোম, এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবার এদের দেহে প্রকৃত সিলোম থাকে। নেক্সট হলো এদের যে রেচন অঙ্গ সেটা হলো নেফ্রিডিয়া। নেফ্রিডিয়ার মাধ্যমে এরা রেচন করে। এটা কিন্তু অ্যানেলিডার বৈশিষ্ট্যের একদম প্রথমে আসবে যে এদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া, ঠিক আছে। তার সাথে এদের দেহেও কিন্তু 3 রকম স্তর দেখা যায়, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ঠিক আছে। তাহলে অ্যানেলিডার বৈশিষ্ট্য হলো, অ্যানেলিডার উদাহরণ কি, যে কেঁচো, জোঁক, এগুলো একটা বিজ্ঞানসম্মত নাম অবশ্যই পড়ে রাখবে, যেমন ফেরিটিমা পোস্থুমা, এটা কেঁচোর বিজ্ঞানসম্মত নাম। তারপর হলো আর্থ্রোপোডা। এই পর্বের উদাহরণ কি, আরশোলা, মাকড়সা, এগুলো সবই আর্থ্রোপোডার মধ্যে পড়ছে। আর্থ্রোপোডা, পড কথাটার অর্থ, পোডার যে পড কথাটার অর্থ হলো পা, ঠিক আছে। এবার এই যে পা, এটা অনেকগুলো ছোট ছোট টুকরো দ্বারা গঠিত, সেই জন্য এটাকে আর্থ্রোপোডা বলা হয়। যেমন মাছিও এর মধ্যে পড়ে, দেখবে মাছিরও পা যদি একটু ভালো করে দেখা যায়, জুম করে দেখবে যে অনেকগুলো ছোট ছোট টুকরো দ্বারা গঠিত। তাহলে যাদেরই পা অনেকগুলো টুকরো দ্বারা গঠিত তারাই আর্থ্রোপোডার মধ্যে পড়ছে। কাঁকড়াও তাই, ঠিক আছে। আর্থ্রোপোডার প্রধান বৈশিষ্ট্য কি, এদের যে দেহের বাইরের যে আবরণ সেটা কাইটিন নির্মিত। যেমন আরশোলার দেহের বাইরে একটা খয়েরি খয়েরি আবরণ আছে, সেটা হলো কাইটিন দ্বারা নির্মিত। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বললাম, আর্থ্রোপোডা নামটা যেখান থেকে এসছে, মানে এদের পদ সন্ধিল, এদের পা অনেকগুলো ছোট ছোট অংশ জুড়ে জুড়ে হয়েছে, এই জাতীয় পদ বা পাকে বলে হলো সন্ধিল পদ। তৃতীয় বৈশিষ্ট্য হলো এদের যে সংবহনতন্ত্র সেটা কিন্তু বদ্ধ প্রকৃতির, অর্থাৎ এদের যে দেহের যে মানে তোমার দেহ রস সেটা একটা নির্দিষ্ট জায়গায় এসে মেশে, মানে একটা নির্দিষ্ট গহ্বরে এসে সবটা মেশে, ঠিক আছে। তার সাথে এদের কতগুলো শ্বাস অঙ্গ আছে, বুকগিল, বুকলাং, ট্র্যাকিয়া, এগুলো হলে এদের শ্বাস অঙ্গ।
তার সাথে সাথে এদের বেশ কিছু মানে এই পর্বের প্রাণীদের বেশ কিছু তোমার রেচনাঙ্গও আছে। ম্যালপিজিয়ান নালিকা, আরশোলার যেমন রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা, সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, এই রকম। আরশোলার শ্বাসঙ্গ হলো ট্র্যাকিয়া, চিংড়ি, রাজকাঁকড়া এগুলোর শ্বাসঙ্গ হলো বুকগিল, আর তোমার মাকড়সা, তারপর কাঁকড়া বিছে এগুলোর শ্বাসঙ্গ হলো বুকলাং। এখান থেকে কিন্তু এই তিনটে দিয়ে প্রশ্ন আসে, খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বলে রাখি যে আর্থ্রোপোডা হলো সব কটা পর্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী হলো এই তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে, মানে এই সব কটার যত প্রকার প্রাণী পাওয়া যায় তাদের মধ্যে আর্থ্রোপোডা হলো সবচেয়ে বেশি, পৃথিবীতে সবচেয়ে বেশি যে প্রাণী আছে যেগুলো এই পর্বের মধ্যে পড়ে। অন্যান্য পর্বেও প্রাণী আছে কিন্তু এই পর্বের ভ্যারাইটি সবচেয়ে বেশি পৃথিবীতে। ঠিক আছে, নেক্সট হলো মোলাস্কা। মোলাস্কার উদাহরণ তোমরা জানো, আপেল শামুক, জল শামুক এগুলো। শামুকের বৈশিষ্ট্য কি? এদের দেহের বাইরে একটা খোলস থাকে যেটা কি দ্বারা গঠিত? ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত। এদের দেহে মাংসল পদ আছে। মাংসল পদ মানে এদের মাংসের মতো অংশটা দেহের বাইরে বেরিয়ে আসে, এটার সাহায্যে এরা গমন করছে। এদের রেচন অঙ্গ বৃক্ক বা বজানাসের অঙ্গ, এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এখান থেকে মানে তোমার প্রশ্ন আসে। এদের শ্বাস অঙ্গ হলো পালমোনারি স্যাক ও ম্যান্টেল পর্দা, যেমন আপেল শামুক, জল শামুক এগুলো। যেমন জল শামুকের বিজ্ঞানসম্মত নাম হলো পাইলাগ্লোবোসা, আপেল শামুকের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাকাটিনা ফুলিকা। এই যে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের এই রকম টাইপ দেখতে হয়, তারা মাছের মতো। তারা মাছের একটা উদাহরণ। ঠিক আছে, এইগুলো হলো এদের নালীপদ। ঠিক আছে, এদের দেহের দুটো তল আছে, ওরাল তল, অ্যাবোরাল তল। ঠিক আছে, এই ওরাল তলে যদি দেখো তাহলে এদের দেখবে এই প্রত্যেকটা পদের মাঝে নালিকাতন্ত্র থাকে, জল সংবহন হয়, এবং তার সাথে সাথে এরকম ছোট ছোট পদের মতো অংশ থাকে, এবং তার সাথে সাথে এরকম ছোট ছোট টিউবের মতো অংশ থাকে, এগুলোকে বলে টিউব ফিট। মানে এগুলো দিয়ে ওরা মাটিটাকে টেনে ধরে এবং এগুলোকে মানে এগুলোর মাধ্যমে ওরা চলাচল করতে সাহায্য করে। টিউব ফিট হলে এমন জিনিস যেগুলো দিয়ে ওরা কোনো অঙ্গে এরকম চেপে বসে। ঠিক আছে, সেইটাতে ওদের সাহায্য করে এই টিউব ফিট। তাহলে এদের এই পাঁচটা অংশেই কিন্তু এরকম নালীপদ থাকছে এই প্রত্যেকটা পদের মাঝখান বরাবর। এদের যে দেহের ওপরের দিকটা কিন্তু কণ্টকময় হয়, মানে আমি তো এদের এরাম দেখতে এইরাম টাইপের। এবার আমি তো এই দিকের কথা বললাম যেদিকে ওর মুখ থাকে, আর ওপর থেকে এটাকে দেখতে কিন্তু উপর দিকে এদের কাঁটা কাঁটা থাকে, এটা এদের আত্মরক্ষায় সাহায্য করছে। যেমন তারা মাছ, তারা মাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাস্টেরিয়াস রিউবেন্স বা সমুদ্র শসা। সবকটা উদাহরণ কিন্তু পড়ে রাখবে অবশ্যই। তারপরের যে পর্ব যেটা আমি বললাম হেমিকর্ডাটা, এই হেমিকর্ডাটাকে আগে কিন্তু কর্ডাটা পর্ব, কর্ডাটার একটা উপপর্ব হিসাবে ধরা হতো, বর্তমানে সেটাকে সংশোধন করে এইখানে এই যে পর্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই হেমিকর্ডাটার উদাহরণ হলো ব্যালানোগ্লসাস গিগাস, বিজ্ঞানসম্মত নাম। এদের বৈশিষ্ট্য হলো এদের দেহ প্রোবোসিস, কলার আর ট্রাঙ্কে বিভেদিত। এদের দেহের যে গলবিলের পাশে ফুলকা ছিদ্র আছে সেটা ইউ আকৃতি। ঠিক আছে, তাছাড়া এদের দেহে স্টোমোকর্ড আছে যেটা প্রোবোসিস অবধি বিবর্ধিত। প্রোবোসিস, কলার আর ট্রাঙ্কে দেহটা বিভেদিত, তো এদের যে স্টোমোকর্ড সেটা শুধু প্রোবোসিস অংশ অবধি দেখা যায়। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো।